হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি যে একটা রিয়েলিটি শোতে টিআরপি প্রয়োজন যাতে মানুষ এটাকে দেখে, তাই বলে একটা ভূতকে ডেকে আনতে হবে? হ্যাঁ ভাই, এরকমটাই হয়েছে এবং এর ফলাফলটা সত্যি খুবই ভয়ানক ছিল। আমি এটাকে জাস্ট কোনো হরর সিনেমা বলবো না, যদিও এটা আমাকে বলতেই হবে যে বর্তমানে হরর জনরার সিনেমাগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। মানে আগেকার দিনে যেমন আচমকা একটা জাম্পস্কেয়ার দেখিয়ে দিত, ভূতকে আমরা নিজের চোখে দেখতে পারতাম, মানে সেই দিন চলে গেছে যে ভূত ময়দা মেখে এসে আপনাকে করতে করতে ভয় দেখাচ্ছে, বাট সেই দিন আর নেই। সো সময়টা 1970-এর ছিল এবং সেই সময় টিভিতে একটা রিয়েলিটি শো হতো যেটার নাম হচ্ছে নাইট হাউস, যেটার হোস্ট ছিল জেক ডেলরয়। সো জ্যাক দারুণ পপুলার হয়ে যায় কারণ সেই সময় দেশের ছিল খুব খারাপ অবস্থা এবং জেক সেই সময় মানুষদের বিনোদন দেখছিল, যেটা মানুষের তখন প্রয়োজন ছিল। তবে ওই যে একটা জিনিস হয় না যে লেবু বারবার চটকাতে চটকাতে সেটা তো তেতো হয়ে যায়, মানে একটা মানুষের মুখ দেখিয়ে আপনি কতদিন চলবে? একটা রিয়েলিটি শো একটা মানুষকেই দেখিয়ে সেম ভাবে ইন্টারভিউ নিয়ে আর কতদিন চলবে? আর সেই কারণে রিয়েলিটি শোতে একটা মানুষকে ইনভাইট করা হয় যে নাকি ভূতের সাথে কথা বলতে পারে বা যার শরীরে একটা ডেমন প্রসেস করেছে, মানে তার শরীরে তার ভেতরে একটা ডেমন রয়েছে। সেই দিনটি ছিল হ্যালোউইনের এবং জেক বহু মানুষদের তার শোতে ইনভাইট করেছে যারা ভূতের সাথে কথা বলতে পারে বা ভূতের প্রেজেন্স এগুলো নিয়ে গবেষণা করে। তবে সেদিন এমন একটা ঘটনা ঘটেছে যে শোটা কোনোদিনই টিভিতে এয়ার করা হয়নি, অর্থাৎ সেই দিনের ঘটনাটা কোনোদিনই মানুষেরা জানতে পারেনি, তবে তার অ্যাকচুয়াল ফুটেজটা কমপ্লিটলি আমরা এই সিনেমার মাধ্যমে দেখতে পারি। এখন আমার কথা শুনে হয়তো ভাবছেন যে এটা সত্য ঘটনা, ডেফিনেটলি না, এটা একটা গল্প, বাট সত্যিকারের স্টাইলে এটা দেখানো হয়েছে, ফাউন্ড ফুটেজ স্টাইলে। মানে আগেকার দিনে সেই 70-এর দশকে যে টিভির যে অ্যাসপেক্ট রেশিও ছিল না 4:3 সামথিং, মানে অদ্ভুতভাবে দেখতে লাগতো টিভিগুলো, সেরকমভাবে দেখানো হয়েছে। মানে এক কমন স্টাইলে হরর সিনেমা, ভূতের সিনেমা, থ্রিলার সিনেমা আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে এবং আমরা ডিফারেন্ট কিছু দেখতে চাই। সো এইটুকুনি তো বুঝেছিলেন যে সেই হোস্টের টাইমটা খুবই খারাপ চলছে, মানে শোয়ের টিআরপি তো ধীরে ধীরে কমে যাচ্ছে, মানুষেরা শোটাকে কম দেখছে, তো তাকে এমন একটা কিছু করতে হবে যাতে মানুষেরা সেই শোটাকে পছন্দ করে এবং সে তার শোতে বেশ কিছু মানুষদের ডেকে এনেছে যারা ভূতের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর এরকমই ক্রিস্টো নামক প্রথমে একজন মানুষ আসে যে নাকি একটা মিডিয়াম, মানে সে ভূতের প্রেজেন্স বুঝতে পারে, ভূত কিছু বলার চেষ্টা করছে বা একটা আত্মা কিছু বলার চেষ্টা করছে সেটা সে বুঝে যায় এবং তার সেই ট্রিক দিয়ে সে মানুষদের বেশ মনোরঞ্জনও করে। তবে অনেকে তার এই ট্রিকগুলোকে বিশ্বাস করে না, বিশেষ করে সেখানে একটা মানুষ ছিল যে সব কিছুর মধ্যে একটা সায়েন্টিফিক মানে কি বলবো ব্যাপার খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা কিভাবে হচ্ছে। মানুষটার নাম হচ্ছে কার্মিচুয়াল এবং সে হচ্ছে একটা কনজুরার, সে ম্যাজিক ট্যাজিক বেশ ভালোই জানে এবং সে মনে করে যে যারা যারা ওই সব তান্ত্রিক হয় বা ভূতের সাথে কথা বলে এগুলো সব ভুয়ো, এরকম কিছুই হয় না। তো শো তো চলছে বিন্দাস, আর এরই মধ্যে আরও দুটো মানুষকে ডাকা হয়, একটা ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে লিলি এবং তার যে গার্ডিয়ান মানে তাকে যে দেখাশোনা করছে অর্থাৎ ডক্টর জুন, যে হচ্ছে একজন প্যারাসাইকোলজিস্ট। ডক্টর জুন সে লিলিকে একটা স্থান থেকে উদ্ধার করেছিল। লিলিকে একটা কাল্টের মধ্যে পাওয়া গিয়েছিল, কাল্ট মানে এক টাইপের ধর্মীয় সংগঠন যারা মাস সুসাইড করছিল এবং লিলিকে সেখান থেকে সে বাঁচিয়ে এনেছে। লিলির শরীরে নাকি একটা শয়তান বিরাজ করে, একটা শয়তান বা একটা ডেভিল বসবাস করে তার শরীরে, যার নাম হচ্ছে অ্যাব্রাক্সাস। অনেকেই হয়তো এই নামটা শুনেছেন এবং এই ডেভিলের নাম থেকেই সেই অ্যাব্রাকাডাবরা কথাটা এসেছে, মানে যেটা ম্যাজিকের ক্ষেত্রে বেশি ইউজ হয়। দেখুন, মানুষকে মনোরঞ্জন করার জন্য তো সব কিছু করা যেতে পারে, বাট মানুষকে বিশ্বাস করানোটা এটা খুবই কঠিন। এবং কেউ বিশ্বাস না করুক, সেই শোয়ের যে হোস্ট আছে অর্থাৎ জেক ডেলরয়, যাকে নিয়ে গোটা সিনেমাটা তৈরি, তার মনে ধীরে ধীরে বিশ্বাসটা শুরু হয়, কারণ লিলি এমন কিছু উত্তর দেওয়া শুরু করেছে যেটা সে ছাড়া কেউ জানে না। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে এইটা সেই দিনের ঘটনা, অর্থাৎ সালটা ছিল 1977, যেদিন এই শোটাকে রেকর্ড করা হয়েছিল, তবে এটাকে আর টিভিতে কোনোদিন আনা হয়নি, কারণ সেই শোতে যা ঘটনাটা ঘটেছিল সেটা টিভিতে আনার মতো না। একটার পর একটা মানুষের ভয়ানক মৃত্যু, সেই ডেমনটা যে কমপ্লিটলি ফ্রি হয়ে গেছে এবং নির্বিচারে মানুষদের হত্যা করে যাচ্ছে, এবং সেই ডেমনটা সে জেক ডেলরয়কে অনেক আগে থেকেই চেনে। ইভেন এটাও সত্যি যে 1970-এর সময় আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এক টাইপের কাল্ট গ্রুপ তৈরি হয়েছিল, যেখানে পয়সাওয়ালা মানুষরা ছেলেদেরই একটা গ্রুপ বানিয়েছিল এবং এই মানুষগুলো একত্রে কোনো একটা তন্ত্র সাধনা কিছু একটা করে বেড়াতো। কি করে বেড়াতো এক্স্যাক্টলি তো জানা যায়নি, তবে এইটুকুনি জানা গেছে যে সেই জ্যাক নামক মানুষটা সেই গ্রুপেরই একজন মেম্বার ছিল। আর তারপরে জ্যাকের জীবনে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জ্যাকের কেরিয়ার যেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল সেটা আচমকা উঠে দাঁড়ায় ঠিক তার স্ত্রীর মৃত্যুর পর। তার স্ত্রী, যার লাং ক্যান্সার হয়েছিল, যে সারা জীবনে কোনোদিন স্মোক করেনি, মানে সাডেনলি মানুষটা মারা যায় আর তারপরেই জ্যাকের কেরিয়ারটা দাঁড়িয়ে যায়। সো জ্যাকের স্ত্রীর আচমকা মৃত্যু এবং তারপরেই তার ভাগ্যের আচমকা পরিবর্তন, মানে একটা মানুষ যে ডুবে যাচ্ছিল সে আচমকা উঠে দাঁড়ায়, রাতোরাত সে স্টার হয়ে যায়। এই প্রত্যেকটা জিনিসের পিছনে শয়তানের একটা হাত রয়েছে। জ্যাকের ভাগ্য জাস্ট এমনি চেঞ্জ হয়নি, বরং জ্যাক কিছু তো একটা করেছে।
আর সেটাই আমরা এই সিনেমার লাস্টে জানতে পারবো। যেমনটা বললাম, সিনেমার সব থেকে বেস্ট জিনিস লেগেছে যে এটাকে একটা ফাউন্ড ফুটেজ স্টাইলে দেখানো হয়েছে, এবং ইদানিং আমার এই সিনেমাগুলো একটু বেশি ভালো লাগছে। মানে একই ধাঁচের মানে সেম টাইপের সিনেমা ছেড়ে একটু ডিফারেন্ট স্টাইলে সিনেমা দেখতে এখন ভালো লাগে। লাইক যেন মনে হয় যে সাধারণ ক্যামেরায় সেটাকে শ্যুট করা হয়েছে, যেন সেটাকে আরও একটু রিয়েলিস্টিক লাগে। সিনেমার স্টোরি টেলিংটা সম্পূর্ণ ভিন্ন। যেমনটা বললাম, জ্যাককে নিয়ে সম্পূর্ণ গল্পটা তৈরি হয়েছে, অর্থাৎ নাইট আউল নামক সেই শোয়ের যে অ্যাঙ্কার ছিল, এবং সম্পূর্ণ সিনেমাটা সেই স্টেজেই তৈরি হয়েছে। মানে সেই স্টেজে তারা কিভাবে আচরণ করে, মানে একটা কমপ্লিট রিয়েলিটি শোকে চালনা করার জন্য কিভাবে কি করতে হয়। এবং আমার সিনেমাটা ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় ভালো ছিল। ইভেন শার্ডার থেকে যে সিনেমাগুলো বেরোচ্ছিল সেইগুলো আমার দুর্দান্ত লাগছে। মানে A24, শার্ডার, এইসব মিডিয়া হাউসগুলো না, এরা দারুণ দারুণ এখন সিনেমা বার করছে। আপনি চোখ বুঝে এদের সিনেমাগুলো দেখতে পারবেন। আমি আপনাদের মেজর কোনো স্পয়লার দিচ্ছি না, আমি চাই যে আপনারা সিনেমাটা দেখুন, নিজেরা জাজ করুন। সিনেমার রেটিং দুর্দান্ত। মানে টু বি অনেস্ট, সিনেমাটার ট্রেলার আমি অনেক আগেই দেখেছি, কিন্তু দেখার কোনো প্ল্যান ছিল না। তবে মানুষদের একটার পর একটা রিভিউ যখন আসছে না, ক্রিটিকরা দুর্দান্ত রিভিউ দিচ্ছে, প্রত্যেকের ভালো প্রশংসা শোনার পর না ভাই দেখতে হতো। সো এই ছিল আপাতত ভিডিও, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনার সাথে পরের আরেকটা ভিডিওতে।